রাস্তা তৈরির জন্য 2 কোটি টাকা আসে, কাটমানি ফাটমানি দিয়ে নেতা মন্ত্রী অমুক তমুক আমলা ফামলা খেয়ে দে, ও 10 লাখ টাকা পড়ে থাকে রাস্তা তৈরির জন্য। রাস্তা এক বৃষ্টিতে ধুয়ে কোথায় যে রাস্তা ধসে মানে গলে চলে যায়, হিসেবে মানুষের টাকা লুট করে নিচ্ছে নেতা মন্ত্রীরা। এই ব্যবস্থা বন্ধের জন্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তৈরি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এই যে সিবিআই পশ্চিমবাংলায় তদন্ত করতে এসছে নিয়োগ দুর্নীতি নিয়ে, সেই নিয়োগ দুর্নীতি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কোনো তদন্ত করেনি। তো নারদার তদন্ত যাদের হাতে আছে তারা তো আজ অবধি শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায়নি। তারপর ওই যে বিশ্বজিৎ দাস না বিশ্বজিৎ কুণ্ডু, এত চোরেদের নামও আমি ভুলে যাই মাঝে মধ্যে, ওই যে নিজের পরিবারের 60 জনেরও বেশি লোককে চাকরি দিয়েছিলেন, কালনার বিধায়ক ছিলেন, তখন তৃণমূলে এখন বিজেপিতে, তাকেও কিন্তু সিবিআই একবারও ডাকার প্রয়োজন। পুলিশকে তোমরা গিয়ে ওদের ধরো, উল্টো দিকে আরেক মন্ত্রী বলবেন পুলিশকে মারো। এই সমস্ত ঝামেলাটা আসলে সাধারণ মানুষের সাথে পুলিশের হয়ে থাকবে, নেতারা ওপরতলায় বেঁচে পড়তে থাকবেন। এইটা তাদের, যেমন সিপিআইএম, কংগ্রেস, বিজেপি সকলেই বলে থাকে যে পুলিশ শাসক দলের হয়ে কাজ করে। আর মুখ্যমন্ত্রীও পুলিশকে বলছেন যে পুলিশ নাকি লোভে পড়ে বিভিন্ন হকারদের থেকে বলুন বা জমি যে বেহাত হচ্ছে সেখান থেকে টাকা তুলছে, পুলিশকে লোভ সংবরণ করতে বলছেন। বিরোধীরা বলছে যে লোভ সংবরণ বলতে কি অল্প একটু লোভ থাকা, নাকি পুরোপুরিভাবে লোভকে কাটিয়ে নিয়ে? তৃণমূলের এলাকায় একের পর এক প্রোগ্রামের সাজিয়ে দেওয়ার দায়িত্ব থাকে পুলিশের ওপর। অমুক প্রোগ্রামে খাওয়া দাওয়া হবে, ওই ওসিকে বলে দিতে হয় উনি খাওয়ার ব্যবস্থা করে দেন। কোথা থেকে পাবেন এগুলো টাকা? এই যেসব বড় বড় প্রোগ্রাম হয়, খাওয়া দাওয়া এটা ওটা হাবিজাবি নানান খরচ, এসব থানাকে করতে হয়। তো তৃণমূলের নেতারা বলে দেন, পুলিশের একের পর এক ওসি আইসি ওরা তারা করেন। কোথা থেকে পান? ওই এলাকা থেকে টাকা তুলে হচ্ছে যে ওই টাকা পয়সা ইত্যাদি দেওয়া হয়। থানা চালানোর খরচ এখন শুনেছি আর সরকার দেয় না, ওই সার্জেন্ট গাড়ি ধরে এটা ওইটা ধরে যা পায় ওইটা দিয়ে থানার খরচ চলে। ফলে যে সরকার সিস্টেমটাই তৈরি করেছে এই রকম, সেই সরকার আর পুলিশকে বলবে কি করে? আর যদি পুলিশকে বলতেই হয়, পুলিশের কোন অফিসার এই ধরনের দুর্নীতি করেছেন? পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তাহলে উনি যদি অপদার্থ না হন, তাহলে তো পুলিশের যে কর্তা এই ঘটনা ঘটাচ্ছেন তাকে তো সাজা দেওয়া উচিত, শাস্তি দেওয়া উচিত। আর যদি কোনো একজনের তো আমরা শাস্তি দিইনি, বরং রাজীব কুমারের বাড়িতে সিবিআই আর ইডি কেন এসছিল এই সময় ধর্ণা দিয়েছিলেন। তৃণমূলের নেতাদের তো মানে লজ্জায় ডুবে মরে যাওয়া উচিত যে একজন তৃণমূলের নেতা জেলে আছেন, মুখ্যমন্ত্রী তার জন্য ধর্নার কথা ভাবেননি, রাজীব কুমারের জন্য ধর্না দিতে হয়েছিল। ফলে কে বেশি কাছের এটা বুঝতে অসুবিধা হয় না। ফলে শুধু পুলিশকে দোষ দিলে হবে না, পুলিশের মাথার ওপর যিনি বসে আছেন সেই পুলিশ মন্ত্রীকে আসলে গোটা জিনিসের জন্য অভিযুক্ত করতে হবে। আপনি যে নীতির কথা বললেন অর্থাৎ সিস্টেম, তো এক্ষেত্রে দাঁড়িয়ে কি চাইবেন, নেতা বদল নাকি নীতি বদল? নেতা বদল করে লাভ হয় না, তো নীতি বদলটাই লাভ হবে আর কি। এই যে পশ্চিমবাংলার যে দুর্নীতিতন্ত্র গত 11 বছরে চালু হয়েছে, এখন কিছু কিছু বিজেপির নেতা আছেন যারা আগে তৃণমূলে ছিলেন, একই দুর্নীতি করেছেন, আর এখন যারা তৃণমূলে আছেন তো করছেন। এই দুর্নীতিটাকে বদলে দিতে হবে, তার জন্য নীতি বদলানোর প্রয়োজন। এমন নীতি তৈরি করার সরকার করতে হবে যারা চাকরি বাকরি ভালো করে দেবে, জিনিসপত্রের দাম কমাবে, পরীক্ষায় দুর্নীতি করবে না, মানুষকে ভালোভাবে বাঁচতে দেবে। এই নীতি বদলাতে পারলেই তবে পশ্চিমবাংলায় আগের মতো সুস্থ স্বাভাবিক পরিবেশ তৈরি হবে। বিজেপি 2024 লোকসভা ভোটের আগে অযোধ্যার রাম মন্দির তৈরি করলেন, কার্যত তারাই তৈরি করেছে বলে বিরোধীরা বলছেন যে তাদের ভোট বাক্সের জন্যই তারা অযোধ্যার রাম মন্দির তৈরি করেছেন। এই অযোধ্যার রাম মন্দিরেই এখন ছাদ দিয়ে জল পড়ছে, আবার সেই অযোধ্যার রাম মন্দির যাওয়ার পথে ধস। ভালো করে তৈরি হয়নি হয়তো। এখন এই যে নিট নেট পরীক্ষা টরীক্ষা যা দেখছি, তাতে করে তো এখন এই ধরনের সরকারি পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা প্রশ্ন উঠে যায়। তাহলে যারা পড়াশোনা শেষ করে ওই কাজটা করেছিলেন সেখানে নিশ্চয়ই কাজে কোনো গাফিলতি হয়েছিল, না হলে সদ্য তৈরি হওয়া একটা জায়গাতে এরকম জল পড়া কি রাস্তায় ধস পড়ে যাওয়া তো উচিত নয়। তাহলে এটার ভালো করে একটা তদন্ত হওয়া উচিত যে আদৌ, আমরা এটা পশ্চিমবাংলায় বহু দেখেছি, রাস্তা তৈরির জন্য 2 কোটি টাকা আসে, কাটমানি ফাটমানি দিয়ে নেতা মন্ত্রী অমুক তমুক আমলা ফামলা খেয়ে দে, ও 10 লাখ টাকা পড়ে থাকে রাস্তা তৈরির জন্য। রাস্তা এক বৃষ্টিতে ধুয়ে কোথায় যে রাস্তা ধসে মানে গলে চলে যায়, হিসেব থাকে না। এরকমও কোনো কাটমানির ব্যবস্থা ওখানে হয়েছিল কিনা আমি এত দূর থেকে বলতে পারবো না। তদন্ত করে দেখা উচিত উচ্চ পর্যায়ে যে এরকম কোনো কাটমানির ব্যবস্থা ছিল কিনা। যদি কাটমানির ব্যবস্থা থাকে তাহলে কারা কারা দোষী সেই বিষয়ে তাদেরকে তদন্ত করা উচিত। এবং এই যে উন্নয়নের কাজ, রাস্তা তৈরি ইত্যাদিতে যেভাবে কাটমানি পশ্চিমবাংলায় গোটা দেশে চালু হচ্ছে, তাতে দেশের উন্নয়ন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশের মানুষের টাকা লুট করে নিচ্ছে নেতা মন্ত্রীরা। এই ব্যবস্থা বন্ধের জন্যে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তৈরি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা উচিত, যাতে ভবিষ্যতে অন্য কোনো নেতা মন্ত্রী আমলা তারা এই ধরনের উন্নয়নের কাজের থেকে কাটমানি খাওয়ার কথা ভাবতে না পারেন। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তিনি বলছেন যে পোর্টের জমি দখল করতে এলে পুলিশকে মারের নিদান দিচ্ছেন তিনি।
পুলিশ মারবে না পুলিশকে মারা হবে? পুলিশকে মারেন নিদান। হ্যাঁ, ববি হাকিম তো বরাবরই তাই করেছেন। কে পুলিশকে মারবে, কে অমুককে মারবে, তমুককে মারবে, এর আগে আমরা ওনার ভিডিও দেখেছিলাম। বিধানসভা নির্বাচনের সময় একে তাকে মারার নিদান দিয়েছিলেন। তারও আগে তার ভিডিও দেখেছিলেন, উনি বলেছিলেন 5 লাখ টাকা ঘুষ ওনার হাতের ময়লা। এই সমস্ত ভিডিও মানুষ তার মনের মণিকোঠায় জমিয়ে রেখে দিচ্ছেন। যেদিন হাওয়া অন্যরকম হবে সেদিন এই সবকটার জবাব ফিরহাদ হাকিম ওই পোর্টের রাস্তায় দাঁড়িয়ে মানুষের মুখ থেকে শুনবেন। তার জন্য ওনাকে প্রস্তুত থাকতে হবে। আর যে মন্ত্রী এই ধরনের কথা বলার পরও মন্ত্রিত্ব থেকে যান, বুঝতে হবে এটা মুখ্যমন্ত্রীর অপদার্থতা, মুখ্যমন্ত্রীর ব্যর্থতা, যে তিনি তার মন্ত্রীকে অপসারণ করিয়ে পুলিশকে মারার নিদান যদি কোনো এক মন্ত্রী দেন, তাহলে সাধারণ মানুষের পুলিশের উপর ভরসা থাকবে না। ফলে সাধারণ মানুষ, দুষ্কৃতীরা, সমাজবিরোধীরা তাদের মতো করে কাজ করতে পারবে। তাহলে পুলিশকে যাতে সাধারণ মানুষ সেই সম্ভ্রমের চোখে দেখেন, এই দায়টা তো পুলিশ মন্ত্রী নেওয়া উচিত ছিল, মুখ্যমন্ত্রী নেওয়া উচিত ছিল। উনি নিতে পারলেন না, তার মানে উনি চাইছেন যে একটা অব্যবস্থার সৃষ্টি হোক। উনি একদিকে বলবেন যে পুলিশকে তোমরা গিয়ে ওদের ধরো, উল্টো দিকে আরেক মন্ত্রী বলবেন পুলিশকে মারো। এই সমস্ত ঝামেলাটা আসলে সাধারণ মানুষের সাথে পুলিশের হয়ে থাকবে, নেতারা ওপরতলায় বেঁচে পড়তে থাকবেন। এইটা তাদের চক্রান্ত, চাহিদা। কিন্তু এই চক্রান্ত বা চাহিদা সফল হবে না। বৃহস্পতিবার বিচারপতি অমৃতা সিনহা তিনি বলছেন যে কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করবেন না। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? রাজনৈতিক দল বলতে নিশ্চয়ই আমি মনে করি যে এখন দেশের শাসক দল আর রাজ্যের শাসক দল যে চেহারা আমাদের সামনে দেখাচ্ছে, তাতে একটা চলতি কথা চলে আসে যে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এখানে রাজ্যে যারা সরকার চালাচ্ছে, ওখানে দেশে যারা সরকার চালাচ্ছে, তারা দ্রুত আদরে একই, শুধু নাম বদলে যায়। দুর্নীতি বদলায় না, অপরাধের ধরন বদলায় না, তদন্ত গতি প্রকৃতি তারও কিছু বদল হয় না। সিবিআই, ইডি ঘুমিয়েই পড়ে, কোনো তদন্ত শেষ হয় না। এই মন খারাপ থেকেই আমার ধারণা সাধারণ মানুষ, কি বিচারপতি এই কথা বলেছেন। কিন্তু বামপন্থীরা বিকল্প, এরকম তৃণমূল, বিজেপির মতো এই ধরনের দুর্নীতি, এই ধরনের সংবিধান বদলে ফেলার নীতি, ইতিহাস ভূগোল বই বদলে ফেলা, মানুষের সম্মানকে নিয়ে ছেলে খেলা, এটা বামপন্থীরা কখনো করে না। ফলে এই তৃণমূল বিজেপি বিরোধী মানুষকে এক জায়গায় জড়ো করে আমরা যখন একটা নতুন ভাবনা বাস্তবায়িত করতে পারবো, তখন এই রাজনীতি সম্পর্কে মানুষের যে ভরসা বিশ্বাস আগে ছিল, সেই ভরসা বিশ্বাস আবার ফিরবে। নিট একটা সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, তাতে দুর্নীতির অভিযোগ, আর সেই দুর্নীতি নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল একে অপরের দিকে কাদা ছেটাছিটি করছে। কিন্তু কাদা ছেটাছিটি বা দলাদলি না করে যে সমস্ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আজ কার্যত একটা জিজ্ঞাসার চিহ্ন দাঁড়াচ্ছে বা প্রশ্ন চিহ্ন দাঁড়াচ্ছে, সেই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কি রাজ্যের শাসক দল বা দেশের শাসক দল ভাবছে? দেশের শাসক দল তো ভাবছেই না। যদি ভাবতো তাহলে তো এই ধরনের পরীক্ষা ব্যবস্থা এত গণ্ডগোল হতো না। শিক্ষামন্ত্রীকে তো পদত্যাগ করতে হবে এই ঘটনার দায় নিয়ে, কিন্তু উনি এখনও ওইখানে চেয়ারে বসে থেকে বড় বড় কথা বলে যাচ্ছে। একজন মধ্যপ্রদেশের ছেলে বা মেয়ে, সে গোধরায়, গুজরাতে কেন যাবে পরীক্ষা দিতে? একজন বিহারের ছাত্র, সে দিল্লি বা অমুক জায়গা নির্দিষ্ট একটা সেন্টার থেকেই কেন পরীক্ষা দেবে? এই ধরনের হাজারো প্রশ্ন মানুষের মধ্যে উঠে আসছে, কারণ একটার পর একটা পরীক্ষা বাতিল হয়ে গেল। কেন্দ্রীয় সরকারের কোনো হেলদোল নেই। ডাক্তারি হওয়ার পরীক্ষা, কলেজের অধ্যাপক হওয়ার পরীক্ষা, এই ধরনের যা যা পরীক্ষা বাতিল হয়ে যাচ্ছে, খুব স্পষ্ট যে আমাদের ভবিষ্যৎটা আসলে খুব বিপদের মধ্যে পড়ছে। ভবিষ্যতে কোন ডাক্তারের কাছে আমাদের চিকিৎসা হবে, ভবিষ্যতে আমাদের ছেলেমেয়েরা কোন অধ্যাপকের কাছে পড়বে, ওইটার ওপর তো নির্ভর করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেমনভাবে বাঁচবে। সেই জায়গাটায় আসলে বিজেপি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। ফলে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা প্রয়োজন, অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন, এবং দোষীদেরকে যথাযথ উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দ্রুত আবার এই পরীক্ষাগুলো তৈরি করা প্রয়োজন। কারণ হাজার হাজার যোগ্য ছেলেমেয়ে এই পরীক্ষার দিকে তাকিয়ে রয়েছে, যাতে তার ভবিষ্যৎ সিকিওর হবে, গ্যারান্টিড হবে এই পরীক্ষাটায় ভালো করে পাশ করলে। এই সমস্ত ক্ষেত্রে কোনো রকম শিথিলতা না দেখিয়ে দ্রুততার সাথে এগুলো করা উচিত। এই যে নিটে সিবিআই তদন্ত চলছে, সিবিআই তদন্তে চলার সময় বিরোধীরা বলছে যে তারা সংশয় প্রকাশ করছেন যে কতটা নিরপেক্ষ তদন্ত হবে, সিবিআই কতটা নিরপেক্ষ তদন্ত করবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ভীষণ সন্দেহ আছে আমাদের। এই যে সিবিআই পশ্চিমবাংলায় তদন্ত করতে এসছে নিয়োগ দুর্নীতি নিয়ে, সেই নিয়োগ দুর্নীতি তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা কোনো তদন্ত করেনি। তো নারদার তদন্ত যাদের হাতে আছে, তারা তো আজ অবধি শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠায়নি। তারপর ওই যে বিশ্বজিৎ দাস না বিশ্বজিৎ কুণ্ডু, এত চোরেদের নামও আমি ভুলে যাই মাঝে মধ্যে, ওই যে নিজের পরিবারের 60 জনেরও বেশি লোককে চাকরি দিয়েছিলেন, কালনার বিধায়ক ছিলেন, তখন তৃণমূলে এখন বিজেপিতে, তাকেও কিন্তু সিবিআই একবারও ডাকার প্রয়োজন বোধ করেনি।
তার মানে সিবিআই যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবাংলায় চলছে বোঝাই যাচ্ছে। সেখানেই আমাদের প্রশ্ন যে বিজেপিতে চলে গেলেই যদি এই ধরনের দায় থেকে মুক্ত হয়ে যাওয়া যায়, মানে গঙ্গা জলে ধুয়ে যায়, হ্যাঁ, তাহলে এই যারা এই পরীক্ষাগুলোর দায়িত্বে ছিলেন যে আরএসএস ঘনিষ্ঠ ব্যক্তিরা, তাদের হয়তো পদ থেকে অপসারণ করতে হয়েছে, কিন্তু তাদের তো এখনও সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি। জিজ্ঞাসাবাদ না করলে কে দোষী, কিভাবে দোষী, কোথায় টাকা দিয়েছে, কেন টাকা দিয়েছে, কোথা থেকে প্রশ্ন ফাঁস হলো, এগুলো জানা যাবে কি করে? ফলে এটা যদি বিচার বিভাগীয় তদন্ত না হয়, সুপ্রিম কোর্টের নজরদারিতে না হয়, আমাদের সন্দেহ আছে যে এই তদন্তটা ধামাচাপা পড়ে যাবে। বাংলায় থেকে বারংবার গ্রেপ্তার হচ্ছে একের পর এক জঙ্গি, কার্যত তাহলে কি বাংলা কি জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে? এটা তো পুলিশের ব্যর্থতা। বাংলায় এই ধরনের কাজকর্ম এর আগেও আমরা খাগড়াগড়ের সময় দেখেছিলাম, তৃণমূলের পার্টি অফিসের ওপরে এই ঘটনা ঘটছে, আরও বেশ কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি। কিন্তু এইটা প্রশাসনের ব্যর্থতা যে কোথাও কিছু দুষ্কৃতী সমাজবিরোধীদের প্রশ্রয় দিতে গিয়ে, ধরুন পঞ্চায়েত ভোটের সময় বোমাবাজি করতে লাগবে কিছু লোককে, এটা ওটা করতে লাগবে, এই ধরনের প্রশ্রয় দিতে গিয়ে আসলে কাকে প্রশ্রয় দিয়ে ফেলছে আমাদের রাজ্য প্রশাসন, এটা সম্ভবত নজরে থাকছে না। ফলে অবিলম্বে এই যা যা দুষ্কৃতী ধরা পড়েছে তাদের চেন টেনে বার করে কোথায় খাগড়াগড়ে কী হয়েছে, কি অন্য কোথাও কী হয়েছে, তাদের অবিলম্বে দ্রুত এখান থেকে সেটা বের করার ব্যবস্থা করা উচিত। তাহলে পশ্চিমবাংলা এখন যে বিপদের মধ্যে রয়েছে, এই ধরনের দুষ্কৃতীদের এমনি স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, সমাজবিরোধীরা মনে করছে এটা তাদের সরকার, তার উপর যদি এরকম জঙ্গি ধরা পড়তে আরম্ভ করে, তবে তো পশ্চিমবাংলাবাসীর জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে। বাম আমল, একসময় 34 বছর বাম সরকার এই রাজ্যে ক্ষমতায় ছিল, কিন্তু বর্তমানে তারা নেই। কিন্তু তাদের যখন মিছিলে নামে তারা বেশ বহু সংখ্যক কর্মী সমর্থককে দেখা যায়, ব্রিগেডের ময়দানেও কিন্তু প্রচুর কর্মী সমর্থককে দেখা যায়। তারপরেও কেন বামেদের এমন ফল? কোথায় সমস্যা রয়েছে? ব্রিগেডে যে মানুষ এসছিলেন সেই মানুষ আমাদের ভোট দিয়েছেন বামপন্থীদের। 2021 সালের পর থেকে যে কটা পুরসভা নির্বাচন হয়েছে, বিধানসভা উপনির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, প্রত্যেকটাতেই আমাদের ভোট বেড়েছে। এইবারের লোকসভা নির্বাচনেও 21 সালের বিধানসভা নির্বাচনের থেকে আমাদের ভোট বেড়েছে। ফলে এই যে মানে বাইনারি ব্রেক হয়নি, হ্যাঁ, অগ্রগতির ধারা যেটা 21 সালের পর থেকে, সেই অগ্রগতির ধারায় আমরা আছি। আর একটু বেশি হলে ভালো হতো। নিশ্চিতভাবে রুটি রুজির দাবি নিয়ে এই লাগাতার লড়াই যেভাবে আমাদের বামপন্থীদের পক্ষে মানুষের সমর্থন বাড়িয়েছে, ভোট বাড়িয়েছে 21 সালের পর থেকে, 26-এও সেই ধারা বজায় থাকবে। মানে 26-এ 2024 লোকসভার চেয়েও ভালো ফল আশা করছেন? অবশ্যই হবে, অবশ্যই হবে। রুটি রুজির দাবি নিয়ে লড়াই, বামপন্থীরা গোটা দেশে, পশ্চিমবাংলায় এই কথাই বলে এসছে বারবার। কোন নেতা নিজেকে ভগবান বলে দাবি করেন, কি কোন নেতা নির্বাচনের মাঝে ছুটি নিয়ে চলে যান, কোন নেতা তার বান্ধবীর সাথে ফ্ল্যাটের 12 তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নাচবেন, এগুলো লড়াইয়ের রাজনীতির ইস্যু হবে না। রাজনীতির ইস্যু হবে রুটি রুজির লড়াই। বামপন্থীরা সেই লড়াই করেছে, সেই লড়াইটা ভালোভাবে করতে পেরেছে বলেই 21 সালের পর থেকে এই লোকসভা অবধি আমাদের ভোট বেড়েছে, সেই অগ্রগতিটা বজায় থাকবে। বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের জোট, কংগ্রেসের বেশ কিছু মানে নিম্ন স্তরের নেতৃত্বরা এবং বামেদেরও বেশ কিছু নিম্ন স্তরের নেতৃত্বরা বলছেন যে বামেদের সঙ্গে জোট বাঁধা ভুল, আবার কংগ্রেসের নিম্ন স্তরের নেতৃত্ব বলছেন যে বামেদের সঙ্গে জোট বাঁধা ভুল। তো এই যে আপনাদেরকে বারবার দায়ী করছে কংগ্রেস, এবং আপনাদের দলেরই কিছু নেতৃত্ব আপনাদেরকে দায়ী করছে যে কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার জন্যই এই খারাপ ফল। কারণ একসময় 34 বছর আগে বা 2011-র আগে যদি দেখা যায়, প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে বাম এবং কংগ্রেস। 2011-র আগে 2004 সাল ছিল, যেখানে সেই সময়কার পরিস্থিতির কৌশল অনুযায়ী আমরা আলাদা লড়াই করেছিলাম। তারপরেও বিজেপিকে আটকাতে ওখানে ইউপিএ 1 সরকার যখন তৈরি হয়, বামপন্থীরা বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করেছিল পশ্চিমবাংলায় আলাদা লড়াই করা সত্ত্বেও। সেটা সেই সময়ের বাস্তবতা, প্রয়োজনীয়তা ছিল। এই সময়ের প্রয়োজনীয়তা অনুযায়ী আমাদের একসাথে লড়তে হবে, কারণ বিজেপি এবং তৃণমূলকে আমাদের আটকানোর প্রয়োজন আছে। ফলে এই লড়াইটা ঐক্যবদ্ধভাবে লড়াইটা চলবে। কিন্তু আমি শুনিনি কোনো কংগ্রেসের নেতা এই ধরনের কথা বলেছেন বলে, আমার জানা নেই। আপনি জানতে পারেন, আমার জানা নেই কংগ্রেসের কোনো নেতা এই ধরনের বলেছেন বলে। প্রদেশ কংগ্রেসের যিনি সর্বোচ্চ নেতৃত্ব, তার সাথে আমাদের পার্টির পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতৃত্ব, তাদের বারংবার আলাপ আলোচনা হওয়ার মাধ্যমেই এই আসন সমঝোতা হোক, একসাথে লড়াই করার বার্তা, সেটা নিয়েই আমরা গেছি। কলকাতা থেকে আরম্ভ করে, দক্ষিণ 24 পরগনা থেকে আরম্ভ করে দার্জিলিং, কুচবিহার পর্যন্ত সর্বত্রই আমরা একসাথেই এই লড়াইটা লড়েছি, এবং ভবিষ্যতেও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াইটা লড়তে পারলে পরিবেশ পরিস্থিতি পশ্চিমবাংলায় বদলাবে বলে আমরা বিশ্বাস করি।